চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি। আজকে পড়াবো ম্যাগনেটিক ম্যাগনেটিক ইফেক্টস অফ কারেন্ট এন্ড মডার্ন ফিজিক্স এন্ড ইলেকট্রনিক্স। দুইটা চ্যাপ্টার, তোমাদের সম্ভবত 13 এবং 14 নম্বর, 12 এবং 13 নম্বর চ্যাপ্টার। আমি তোমাদের সাথে আছি ইনস্ট্রাক্টর হিসেবে মুস্তাফিজুর রহমান। ভাইয়া ওই চুয়েটে সিএসসি তে ভর্তি হয়েছি, দোয়া করবো ভাইয়ের জন্য। আর ভাইয়া জোসেফ থেকে পড়ালেখা করছিলাম। তোমাদের যে কোনো কোশ্চেন, তোমরা তো এতদিন নটরডেমে সব ভাইয়াদের ক্লাস করছো, আজকে আমারও ক্লাস করে দেখো কেমন হয়। আর জোসেফ নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে করিও কমেন্ট বক্সে, চেষ্টা করবো উত্তর দেওয়ার, কোনো হেজিটেশন করিও না। ঠিক আছে? আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? হ্যাঁ, চলো শুরু করি। তো এখানে ফার্স্টে আছে হাউ ইলেকট্রিক হাউ ইলেকট্রিসিটি ফর্ম এন্ড ইনফ্লুয়েন্স ম্যাগনেটিক ফিল্ড। আমরা ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড, এই দুইটা একজন আরেকজনকে কি করে, ইনফ্লুয়েন্স করে, প্রভাবিত করে। যেখানে কারেন্ট হয় সেখানেই ম্যাগনেটিক মোমেন্ট সৃষ্টি হয়। কি বলছি? যেখানে কারেন্টের উৎপত্তি হয় সেখানে পাশেই ম্যাগনেটিক মোমেন্টের সৃষ্টি হয়। তো কারেন্টের উৎপত্তি করি, চলো দেখি তো। ধরো একটা তার, ধরো একটা তার, তার দিয়ে কারেন্ট যাচ্ছে। আয়, এর চারপাশে কি হবে জানো? এর চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। তড়িৎ ক্ষেত্র যেখানে আছে সেখানে চারপাশে কি হবে, একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে এরকম। বুঝছি? ধরো এগুলো কালার অন্যরকম দিই, চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। তো যেদিক দিয়ে কারেন্ট যাবে সেদিক দিয়ে, ধরো কারেন্টের ফ্লো হলেই সাইড দিয়ে কি, চুম্বক ক্ষেত্রে এরকম সৃষ্টি হতে থাকবে, চুম্বক বলরেখা সৃষ্টি হবে। ঠিক আছে? তো এখন কি উল্টা হইতে পারে না? প্রশ্ন আসে যে চুম্বক বলরেখা যেখানে সৃষ্টি হয় সেখানে কি কারেন্ট হইতে পারে না? হ্যাঁ, হইতে পারে। যেখানে চুম্বক বলরেখা সৃষ্টি হইতে পারে, হয়েছে, ধরো এক জায়গায় চুম্বক বলরেখা সৃষ্টি হয়েছে, সেখানে কি হবে, কারেন্টও সৃষ্টি হবে। এই কনসেপ্ট গুলো কাজে লাগাই কিন্তু বিভিন্ন ইলেকট্রোম্যাগনেটিক জিনিস তৈরি করা হয়, যেমন তোমার মাইক্রোফোন, এরপরে ট্রান্সফরমার, এসব ধরনের জিনিসপত্র কি এই কনসেপ্ট তৈরি, ইলেকট্রোম্যাগনেটিক কনসেপ্ট কাজে লাগিয়ে তৈরি করা হয়। বুঝছি? বুঝলে চলো এটা একটু সুন্দর করে দেই। ঠিক আছে? এগুলো হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট। আর এটা কি, ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে? তাহলে বিভিন্ন ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড বিভিন্ন ধরনের হলে ম্যাগনেটিক ফিল্ডও বিভিন্ন ধরনের হবে, এটা তো বোঝাই যায়। আসলে দেখি কিরকম হয়। এই যে দেখো, মানে আমি কি করছি, বিভিন্ন ধরনের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড কিরকম হয় সেটা দেখাইছি। এখানে দেখো একটা স্ট্রেট ওয়্যার, মানে একটা সোজা তার বরাবর ম্যাগনেটিক ফিল্ড কিরকম হয়। যদি সোজা তার বরাবর এদিক দিয়ে কারেন্ট যায়, কারেন্ট যাচ্ছে, তাহলে এই চারপাশ ঘিরে কি ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হচ্ছে। বুঝছি? ধরো ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হচ্ছে। তো এখানে দিক কিন্তু একটা ফ্যাক্টর। দিক কিরকম ভাবে ডিফাইন করা হয়, দিক মনে রাখবা, ডান হাতের স্ক্রু নিয়ম আকারে। তোমরা মনে হয় এটা পড়ছো আগে। তো বুড়ো আঙ্গুলটাকে কি করবা, ইয়ার দিকে রাখবা। কিসের দিকে? কারেন্টের দিকে। কারেন্টের দিকে রাখলে আঙ্গুল মুষ্টি করলে, আঙ্গুলের মুষ্টিগুলো যে দিক বরাবর কাজ করে সেদিক বরাবর হচ্ছে কি, তোমার ম্যাগনেটিক মোমেন্ট সৃষ্টি হবে, ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হবে। ঠিক আছে?
এই যে ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হচ্ছে। এখানে যদি তুমি তোমার বুড়ো আঙ্গুলটা রাখো, তাহলে তোমার হাত কি এদিকে মুষ্টিবদ্ধ হবে না? ডান হাত এদিকে মুষ্টিবদ্ধ হলে তোমার কি ম্যাগনেটিক ফিল্ডটা কি এদিক বরাবর ক্রিয়া করবে? এই যে এদিক বরাবর। আচ্ছা, দেখো, বুঝছি। এরপরে ধরো একটা সার্কেল আকারে তার আছে। ওই সার্কেল আকার তারে কি হবে জানো? আসলে এখানে দেখি তো, সার্কেল আকার তারে একটু বোঝার চেষ্টা করি। ধরো একটা বৃত্তাকার তার আছে, এখানে একটা বৃত্তাকার তার। এই বৃত্তাকার তার দিয়ে কি কারেন্ট প্রবাহিত হচ্ছে, আর কারেন্ট যাচ্ছে। এখন কি বলছি, ধরো তারটা অনেকগুলো ছোট ছোট লম্বা তারের সমষ্টি না? একদম যদি আমি অনেক জুম করে ফেলি, ধরো এখানে আমি জুম করলাম, একটুখানি জুম করলাম, ঠিক আছে? জুম করলে দেখো ওই তারটা একটা লম্বা তারের মতো না? বুঝে বুঝা যায়? এই যে ভিতরে একটা তার আছে, এই যে এটা একটু লম্বা তারের মতো না? তো লম্বা তারের কিরকম হয়, এরকম পাশে গোল গোল আকার হয়। তাহলে এখানে এরকম গোল গোল আকার হবে, বুঝা যায় তো? তাহলে দেখি তো কিরকম হবে। তাহলে ধরো, সরি, তাহলে এইগুলো এরকম এরকম হতে থাকবে। আর যেখানে মাঝখান বরাবর আসলে এরকম, দেখো তো গোলগুলো, তোমাদের এই গোলগুলো কিরকম হচ্ছে? এগুলো মাঝখানে বরাবর আসতেছে না? মাঝখান বরাবর যত আসতেছে তত সোজা হচ্ছে না? এখান এখান থেকেও তো মাঝখান বরাবর এসে সোজা হবে নাকি? তো সোজা হইলে দেখো তো মাঝখানেরটা সবচেয়ে বেশি গাঢ় হবে না? বোঝা যায়? তার মানে মাঝখানে কি ম্যাগনেটিক ফিল্ড সবচেয়ে বেশি তীব্র হবে। ঠিক আছে? কি অনেক তীব্র হবে। ঠিক আছে, এটা কি বৃত্তাকার তার দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে। এখন অনেকগুলো বৃত্তাকার তার একসাথে করো, একটা বৃত্তাকার তার, দুইটা বৃত্তাকার তার, তিনটা, এভাবে যদি করতে থাকো, তাহলে মাঝখান দিয়ে ইন্টেন্সিটি আরো অনেক বেশি হবে না? এই যে মাঝখান বরাবর ইন্টেন্সিটি আরো অনেক বেশি হবে না? এই যে এই অনেকগুলো বৃত্তাকার তার একসাথে করাটাকে কি বলে জানো? সলিনয়েড বলে। ঠিক, একসাথে করাটাকে কি বলে? সলিনয়েড বলে। এখানে সুন্দর চিত্র আছে, চলো দেখিয়ে নিই। এই যে একটা সলিনয়েডের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে, তখন বাহিরে বলরেখা এইভাবে সৃষ্টি হচ্ছে, আর ভিতরে তীব্রভাবে এই যে এইভাবে সৃষ্টি হবে। আর প্রত্যেকটা কি হবে জানো? প্রত্যেকটা পরস্পর সমান্তরালে থাকবে। এই সমান্তরালে থাকাটাকে বলে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, মানে সবগুলো সমান। এখানে কিন্তু ধরো এটার যেই তোমার তীব্রতা, এটা তীব্রতার থেকে কম হবে স্বাভাবিক, কিন্তু এখানে সবগুলো তীব্রতা কি হবে? সেম হবে। বুঝছি। এটাকে কি বলে? সলিনয়েড বলে। আসলে পরে আছে বেসিক কনসেপ্ট অফ ম্যাগনেট এন্ড ম্যাগনেটিক ফ্লাক্স। ম্যাগনেটিক ফ্লাক্স কি জানো? ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে যে ম্যাগনেটিক বলরেখা, ম্যাগনেটের বলরেখা সৃষ্টি হচ্ছে না, ওইটাকে বলা হয় ম্যাগনেটিক ফ্লাক্স। ম্যাগনেটিক ফ্লাক্স কাজ করে হচ্ছে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে। কি মনে রাখবা? নর্থ থেকে সাউথ পোলের দিকে। ঠিক আছে, এই যে এগুলো হচ্ছে ম্যাগনেটিক বলয়। এদের তীব্রতাকে বিটা দিয়ে প্রকাশ করা হয়, যেটাকে বলা হয় কি ম্যাগনেটিক
ফিল্ড ইন্টেন্সিটি। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি কাজ করে কিভাবে, নর্থ থেকে সাউথের দিকে। এইগুলো তোমাদের আপাতত জানলে হবে, তোমরা হায়ার ক্লাসে গেলে আরো বেশি জানতে পারবা। এখন এগুলো নিয়ে কিছু তোমাদের অঙ্ক দেওয়া আছে ট্রান্সফরমারের, আসলে ট্রান্সফরমারটা কিভাবে কাজ করে না করে ওইগুলো চলো ডিটেলসে জেনে নেই। এটা হচ্ছে ট্রান্সফরমার। তোমরা তো এই অঙ্ক, এই সূত্র দিয়ে অঙ্ক করছো সবাই। আমার, আমিও রাখছি আজকে, ওইগুলো করাবো। এই সূত্রগুলো দিয়ে, এই সূত্রটা থেকে আসে, চলো এটা দেখি। এখানে একটা ট্রান্সফরমারের ছবি দেওয়া আছে আর নিচে ট্রান্সফরমারের চিত্র দেওয়া আছে। চলো ট্রান্সফরমার একটা ট্রান্সফরমার হয়, বানানো হয় তোমার চতুর্ভুজ আকৃতির ইয়া নেওয়া হয়, আয়রন কোর, সফট আয়রন কোর। কি বলছি, সফট আয়রন কোর, আয়রন কোর। ঠিক আছে, সফট আয়রন কোর। এখানে কি করা হয়, এখানে ইনসুলেটেড তার পেঁচানো হয় কপারের। ইনসুলেটেড মানে কি জানো, ইনসুলেটেড মানে হচ্ছে রাবার দিয়ে ঢাকা। আর এইদিকেও পেঁচানো, এখানে পেঁচানো হয়েছে, ওইদিকেও পেঁচানো হয়েছে। এদিক দিয়ে তোমার একটা ভোল্টেজ থাকে, সেটাকে বলে প্রাইমারি ভোল্টেজ, যেটা এদিক দিয়ে এদিকের কাজ করে। আবার এদিক দিয়ে একটা তড়িৎ প্রবাহ তো থাকবে, এই তার দিয়ে তোমার ইলেকট্রিসিটি প্রবাহিত হয়। তো ওই ইলেকট্রিসিটির একটা ভোল্টেজ থাকবে, ওই একটা, ওই ইলেকট্রিসিটির কি একটা তড়িৎ প্রবাহের মান থাকবে, আইপি। ওটা হচ্ছে প্রাইমারি তড়িৎ প্রবাহ। আর এটা হচ্ছে কি প্রাইমারি ভোল্টেজ। তো প্রাইমারি তড়িৎ প্রবাহ এই তার দিয়ে প্রবাহিত হলে কি হবে জানো, এখানে তোমার একটা সেকেন্ডারি ভোল্টেজ পাওয়া যাবে, আর এখানে একটা কি সেকেন্ডারি তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। আর এখানে প্যাচ দেখতেছো না, এই প্যাচ গুলোর সংখ্যাকে বলা হয় প্রধান কুণ্ডলী সংখ্যা, আর এটাকে গৌণ কুণ্ডলীর সংখ্যা বলা হয়। তো এটাকে এন অফ প্রাইমারি, আর এই সাইডে কি এন অফ সেকেন্ডারি। তা আসলে কাজ করে কিভাবে, তাটা একটু বিশ্রী হয়েছে, চলো সুন্দর করে এঁকে দিই। আসলাম ঠিক আছে? আচ্ছা, চলো যেখানে ছিলাম। তো আমরা কি বলছি, এই দিক থেকে একটা তড়িৎ প্রবাহিত হবে, তুমি আউটপুটে এখানে একটা ভোল্টেজ পাবা, এখানে একটা তড়িৎ প্রবাহ পাবা, কি একটা কুণ্ডলী পেঁচায় রাখলে। এটা দেখাচ্ছে কি, তো এখান থেকে আর তড়িৎ প্রবাহিত, চলো আমরা আগে শিখছিলাম কি তড়িৎ প্রবাহিত হলে এখানে একটা ম্যাগনেটিক মোমেন্টের সৃষ্টি হয়। যার এখানে সাউন্ড হচ্ছে ওই একটু মিউট করে দাও। সাউন্ড হচ্ছে কার এখানে, একটু মিউট করে দাও তো। আপনি।
স্টার আসবে কোথা থেকে? তো চলো, এদিক দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে একটা নির্দিষ্ট মানে। আর আমরা কি বলছিলাম, তড়িৎ প্রবাহিত হলে এখানে কি প্রবাহ হবে? ওইখানে একটা ম্যাগনেটিক মোমেন্টও সৃষ্টি হবে। এটা একটা সলিনয়েড না? সলিনয়েডের ভিতর দিয়ে কি সমান্তরাল ম্যাগনেটিক মোমেন্ট সৃষ্টি হয় না? এই যে সমান্তরাল ম্যাগনেটিক মোমেন্ট সৃষ্টি হচ্ছে। সৃষ্টি হয়েছে। আমরা এটা কিসের আনিছিলাম? সফট আয়রন কোর নিছিলাম না? সফট আয়রন কোর। সফট আয়রন কোরের একটা ধর্ম হচ্ছে, সাউন্ড আসতেছে এটা থেকে, এই একটু মিউট করো। হ্যাঁ, সফট আয়রন কোরের ধর্ম হচ্ছে কি, ওরা ম্যাগনেটিক মোমেন্টকে আকর্ষণ করে। ওরা কি করে? ম্যাগনেটিক মোমেন্টকে আকর্ষণ করে। এই যে ম্যাগনেটিক মোমেন্ট সৃষ্টি হচ্ছে এখানে, এটাকে ওরা আকর্ষণ করে ভিতরে নিয়ে যাবে। এই যে ভিতরে নিয়ে গেল, ভিতরে নিয়ে গেল। ভিতরে নেওয়ার ফলে এটাও তো সফট আয়রন করে, তার মানে ওরাও আকর্ষণ করবে। দিকটা উল্টা হলো। এই যে, ঠিক আছে, আকর্ষণ করে টেনে নিয়ে গেল। এখন আমি কি বলছিলাম? তড়িৎ প্রবাহিত হলে, তড়িৎ প্রবাহিত হলে চৌম্বক ক্রিয়ার সৃষ্টি হয়। আবার এখানে চৌম্বক ক্রিয়ার সৃষ্টি হচ্ছে, তার মানে এই তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। যেহেতু যেহেতু লিখে দিই এখানে, চলো। তড়িৎ প্রবাহ সমান সমান কি? চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি প্রবাহ। ঠিক আছে, তো ওই কনসেপ্ট কাজে লাগাই এখানে ফার্স্টে আমরা কি করছি, এখানে একটা ভোল্টেজে, একটা নির্দিষ্ট ভোল্টেজে তড়িৎ প্রবাহিত করছি। প্রবাহিত করার ফলে এখানে কি হয়েছে? ম্যাগনেটিক মোমেন্টের সৃষ্টি হয়েছে। ওই ম্যাগনেটিক মোমেন্টটা এই সফট আয়রন কোর টেনে নিয়ে গেছে। টেনে নিয়ে এইদিকে সাপ্লাই দিছে। সাপ্লাই দেওয়ার ফলে এখানে ওই ম্যাগনেটিক মোমেন্ট থেকে কি সৃষ্টি হয়েছে? ম্যাগনেটিক মোমেন্ট থেকে কারেন্ট সৃষ্টি হয়েছে। ওই কারেন্টটা আমরা এই তার দিয়ে পাইছি, যে কারেন্টের মান হচ্ছে যে আইএস। আর ওইখানে একটা ভোল্টেজ ডিফারেন্সও সৃষ্টি হয়েছে। ওই ভোল্টেজ ডিফারেন্সের মান হচ্ছে যে কি, ভিএস। আর এখানে যে কুণ্ডলীটার প্যাচ আছে, প্যাচ সংখ্যা হচ্ছে এনএস। এস দিয়ে সেকেন্ডারি বোঝায়। এটা কি? এটা হচ্ছে সেকেন্ডারি প্রাইম। তো বুঝছি। আসলে এবার ফ্লাক্স পড়ি। এখানে ধরো ফ্লাক্স, তড়িৎ ক্ষেত্রের, তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে না? ওই তড়িৎ ক্ষেত্রের একটা ফ্লাক্স আছে। ওই ফ্লাক্স কে প্রকাশ করা হয় তোমার, ফ্লাক্স সমান একটা কনস্ট্যান্ট সাথে নাম্বার অফ কুণ্ডলী ইনটু আই, তড়িৎ প্রবাহ। তো এখানে এখানে যে পরিমাণ ফ্লাক্স হয়, ফ্লাক্স ইন প্রাইমারি ধরলাম আমরা কি, ফ্লাক্স ইন সেকেন্ডারি সমান, ফ্লাক্স ইন সেকেন্ডারি সমান। তাহলে বসাই চলো, কে ইন্টু কনস্ট্যান্ট ইন্টু নাম্বার অফ কুণ্ডলী ইন প্রাইমারি ইন্টু আই ইন প্রাইমারি সমান সমান কি হবে? কে ইন্টু এনএস আইএস। বুঝি? তো এখান থেকে কে কে কাটা, এনপি আইপি সমান কি হবে? এনএস আইএস। ওইখান থেকে তোমার এনপি বাই আইপি সমান সমান কি হবে? সরি, এনপি বাই আইএস, এনপি বাই এনএস সমান আইএস বাই আইপি। এটা আসছে থেকে, এই যে এখানে হয় যে এনপি আইপি সমান এনএস আইএস। বুঝছি? এখান থেকে আসছে। তো এই সূত্রটা কোথেকে আসছে বুঝছি ইনশাল্লাহ।
সূত্রটা আসে এইভাবে। এরপরে দেখো এই দিক দিয়ে যে প্রবাহিত হয়েছে, পাওয়ারের কি কোনো চেঞ্জ হয়েছে? যে পরিমাণ পাওয়ার তুমি এখানে দিছো ওই পরিমাণ পাওয়ারই তো আউটপুট পাওয়ার। তো পাওয়ারের সূত্র কি? পি সমান ভি ইন্টু আই না, পাওয়ারের সূত্র। তাহলে এখান থেকে বাই করতে পারি কি, ভিপি আইপি সমান কি, ভিএস আইএস। পাওয়া যায় কি যায় না? যায়। তাহলে এখান থেকে লেখা যায় ভিপি বাই ভিএস সমান আইএস বাই আইপি। এই যে আরেকটা সূত্র। এই তিনটাকে কম্বাইন করলে কি কোন সূত্রটা দাঁড়ায়? এই তিনটাকে কম্বাইন করলে এই যে এই সূত্রটা দাঁড়ায়। বুঝছি। স্ক্রিন থেকে স্টার তুলে নেওয়া যায় কিভাবে? কেউ আচ্ছা, চলো পরে দেখি কি আছে। তো এই সূত্র কিভাবে আসছে বুঝছি। কোনো কোয়েশ্চেন আছে? চাইলে করতে পারো মাইক অন করে, বা কমেন্টও করতে পারো, সমস্যা নাই তো। কোয়েশ্চেন থাকলে করো। নাই তাহলে চলো পরে কি আছে দেখি। এটা হচ্ছে ট্রান্সফরমারের সিম্বল। এই মাঝখানে দুইটা দাগ, আর এখানে কুণ্ডলী, আর এখানে কুণ্ডলী। এটা হচ্ছে কি সিম্বল। ট্রান্সফরমারের ইউজ, ট্রান্সফরমারের ইউজ নিয়ে অঙ্ক আছে। ট্রান্সফরমার ইউজ হয়, চলো বুঝাই দিই। ট্রান্সফরমার দুইটা কারণে ইউজ হয়। দুই ধরনের ট্রান্সফরমার আছে। একটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার, স্টেপ আপ ট্রান্সফরমার। আর একটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। ঠিক আছে। স্টেপ আপ ট্রান্সফরমারে কি করা হয়? কম ভোল্টেজকে কম ভোল্টেজকে বেশি ভোল্টেজে নেওয়া হয়। বেশি ভোল্টেজে নেওয়া হয়। তাহলে ডাউনে বুঝতেই পারো কি করা হবে। ডাউনে তার মানে কি, বেশি থেকে কমে নিবে, কমে। ঠিক আছে। এখন কিভাবে নেওয়া হয়? তোমাদের এখানে সূত্রতে কি বলছিলাম? এনএস, হ্যাঁ, বাসাবাড়িতে স্টেপ আপ ট্রান্সফরমার ইউজ করা হয়। এনএস বাই এনপি সমান ভিএস বাই ভিপি। তার মানে কি, এই যে ভোল্টেজের অনুপাতটা নির্ভর কি কি কুণ্ডলীর সংখ্যার অনুপাতের উপর। বুঝি। তাহলে সংখ্যার অনুপাতের উপর নির্ভর করা হলে, তোমার যদি এখানে ধরো 5টা আছে কুণ্ডলী, মানে 5টা প্যাচ আছে, আর এখানে আছে ধরো 10টা, তাহলে এখানে যদি 5 ভোল্ট থাকে, ওইটা ওইখানে যে 10 ভোল্ট হয়ে যাবে। তার মানে কি এখানে বাড়ছে না? তাহলে স্টেপ আপ হয়েছে। আবার ধরো এখানে আছে কুণ্ডলী, আর স্টেপ ডাউনের বেলায় ধরো এখানে আছে কুণ্ডলী আছে 10টা, এখানে আছে 5টা। তোমার এখানে ধরো 2 ভোল্টেজ, আর এখানে 2 ভোল্টেজ, এটা অর্ধেক হয়ে গেছে, তার মানে এখানেও অর্ধেক হয়ে 1 ভোল্টেজ হয়ে যাবে। এটা হচ্ছে স্টেপ ডাউন। বুঝছি। এই দুইটা কাজে ভোল্টেজের কমাইতে বাড়াইতে ইউজ করা হয়। ক্লাস এখানে হচ্ছে আমার আমি 4-5 দিনের ক্লাস করে যায় আমার দিকে ভাইয়া মিউট করলে ভালো হয়। এই 4 দিন ক্লাস করুন 4 দিন বুঝছেন এই হচ্ছে এই ক্লাস করতে যায় আরো 2 জন
চলো, ট্রান্সফরমার বুঝছি আমরা, ট্রান্সফরমারের অঙ্ক করবো সামনে। এখন মোটর আলোচনা করবো। না, পোল কখনো পজিটিভ নেগেটিভ হয় না। নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে ম্যাগনেট চুম্বক প্রবাহিত হয়। চুম্বকের কোনো সময় পজিটিভ বা নেগেটিভ প্রান্ত থাকে না। চুম্বকের ধর্মই হচ্ছে নর্থ থেকে সাউথ। যেমন তড়িতে বোর্ডে কি আসতেছে, তারাও তো একদমই। এক মিনিট, তারাও এক মিনিট। না না, ট্রান্সফরমার ডিসি কারেন্টে চলবে না। ট্রান্সফরমার ডিসি কারেন্টে চলবে না, তারাও দেখাবো তোমাদেরকে। ক্লাসেস এর থেকেও গাইডলাইন বেশি দরকার। তোমাদের গাইডলাইন দিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করো, বলি। স্ক্রিন থেকে এই দাগগুলো কিভাবে রিমুভ করে জানো? থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো, তো ট্রান্সফরমার কিসে ইউজ করা হয়? ডিসি কারেন্ট নাকি এসি কারেন্টে ইউজ করা হয় এটা? ডিসি কারেন্ট আর এসি কারেন্ট নিয়ে কিছু আলোচনা করি। ডিসি মানে হচ্ছে কি? ডিরেক্ট কারেন্ট।
এগুলো বেসিক, এগুলো সামনে অনেক কাজে লাগবে, মনোযোগ দিয়ে শোনো। ডিরেক্ট কারেন্ট, আর এসি মানে কি? অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিং কারেন্ট মানে কি? ও প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। ও কি করতেছে? প্রতি মুহূর্তে ওর মান এবং দিক চেঞ্জ করতেছে। এই যে এখান দিয়ে যখন এখান দিয়ে যদি ডিরেক্ট কারেন্ট দাও, ডিসি দাও, তাহলে কি ওর মান আর দিক চেঞ্জ হচ্ছে? তার মানে ওই দিক দিয়ে যাচ্ছে, একটা নির্দিষ্ট মানে এইদিকে যাচ্ছে। ওকে সবসময় ও টানতে পারবে না। এই যে সফট আয়রন কোর একটা নির্দিষ্ট মানে গেলে ওকে টানতে পারবে না। ধরো পুরাটার মানই তো তখন সেম হয়ে যাবে, পুরা কোরের মানই তো তখন সেম হয়ে যাবে, পুরা সফট কোর তো সেম সেম হয়ে যাবে না, সেম ভোল্টেজের আওতায় এসে যাবে না? সেম ভোল্টেজের আওতায় আসলে কি, ধরো এখানে 5 ভোল্ট আছে, এখানেও 5 ভোল্ট আছে, তাহলে এখানে কি কোনো তড়িৎ প্রবাহিত হবে? হবে না। তো এই পুরা কোর যদি সেম ভোল্টেজের আওতায় চলে আসে, তাহলে তো এই এদিক দিয়ে তোমার চৌম্বক ক্ষেত্রে প্রবাহিত হবে না। সেজন্য এখানে এসি কারেন্ট ইউজ করা হয়। এসি কারেন্ট কি সবসময় মান এবং দিক চেঞ্জ করতেছে। একটা নির্দিষ্ট ওর একটা হাইস্ট মান থাকে, ওই মান পর্যন্ত যায়। আবার মাইনাসের ক্ষেত্রে মাইনাসেও ওই মান পর্যন্ত যায়। এসি কারেন্ট কিভাবে ফ্লো হয়? ধরো ওর একটা হাইস্ট মান হচ্ছে এটা, এই হাইস্ট 0 থেকে ফার্স্টে হাইস্ট মান পর্যন্ত যায়, পরে আবার লোয়েস্ট দিকে মাইনাসেও ওই মান পর্যন্ত যায়, আবার এইভাবে যায়, এভাবে চলতে থাকে। বুঝছি? ধরো এটা হচ্ছে যে 5 এম্পিয়ার। হুম। তো এটা কি হবে তাহলে? -5 এম্পিয়ার। বুঝছি? তো চেঞ্জ হওয়ার ফলে ও কি করে? চেঞ্জ যখন কমে যাচ্ছে, বাড়তেছে, বাড়লেই টেনে ফেলে, টেনে ফেললে এখান দিয়ে কি ম্যাগনেটিক মোমেন্টের সৃষ্টি হয়। ম্যাগনেটিক, এই যে লাল লাল কালি দিয়ে কি হবে? এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড বারবার সৃষ্টি হচ্ছে, এদিক দিয়ে ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হচ্ছে, টেনে নিয়ে যাচ্ছে। আর আমরা জানি কি, ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হলে তারের মধ্যে কি হবে? তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। এখানে তারের মধ্যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়েছে দেখে এই লাল লাল ম্যাগনেটিক ফিল্ড গুলো সৃষ্টি হয়েছে। তো এই ম্যাগনেটিক ফিল্ড গুলো এই দিক দিয়ে টেনে নিয়ে যাচ্ছে দেখে এখানে আবার ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়েছে দেখে তার দিয়ে কি হবে? একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। ওই তড়িৎ প্রবাহ হচ্ছে I অফ S। ঠিক আছে? বুঝছি? না না, ডিসি কারেন্টের ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয় না। ডিসি কারেন্টে ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি, অথবা লিখতে পারি ডিসি কারেন্টে, ডাইরেক্ট লিখে দিই, ডিসি কারেন্টে ট্রান্সফরমার চলে। ফলে ঠিক আছে, চলো। হ্যাঁ হ্যাঁ, সেমিকন্ডাক্টর বুঝাবো, সেমিকন্ডাক্টর অনেক সুন্দর করে দেখাবো ইনশাল্লাহ। থাকো। মোটর মোটর বুঝো? আসলে মোটরটা দেখি, মোটর কিভাবে কাজ করে। মোটর দিয়ে তো খেলছো, খেলনা গাড়ি ভাঙছো অনেক, ভেঙে মোটর বের করছো, এখন মোটর কিভাবে কাজ করে জানতে হবে না? বাইরে করলে যে পাপ করছো, পাপ মোচন করতে হবে। চলো জেনে নেই। তো এখানে মোটরের দুই সাইডে দেখবা ভাঁজার পরে দুইটা চুম্বক থাকে। হুম। চুম্বক থাকে কি থাকে না? ধরো এটা হচ্ছে নর্থ পোল, আচ্ছা না, এটা সাউথ দিক, এটা হচ্ছে সাউথ পোল, এটা হচ্ছে নর্থ পোল। ঠিক আছে? তাহলে আমরা জানি কি, ম্যাগনেটিক মোমেন্ট কোনখান থেকে কোন দিকে, কোন দিক থেকে কোন দিকে সৃষ্টি হয়? নর্থের থেকে সাউথের দিকে সৃষ্টি হয়। ঠিক আছে? আর এখানে একটা, এটাকে বলে অ্যামাচার। এটা তোমার এই যে এইভাবে কিন্তু সংযুক্ত থাকে না, উপরে খুলে দেখবা ওরা সংযুক্ত থাকে না। এইটা পুরাটাই দিয়ে কপারের কয়েল দিয়ে পেঁচানো থাকে।
মোটর খুললে দেখতে পারবা কপারের কয়েল দিয়ে পেঁচানো থাকে পুরাটা। আর এটা সংযুক্ত থাকে না। আবার এখানে কি ব্যাটারিটা যে লাগাইছি, এটা কিন্তু ব্যাটারি একটা, এই ব্যাটারি যে লাগাইছি ব্যাটারিটাও ওর সাথে সংযুক্ত না, এখানে হচ্ছে কপার ব্রাশ দেওয়া, কপারের ব্রাশ দেওয়া, কপার ব্রাশ। এখন বলতে পারো ভাই সংযুক্ত না কেন? কারণ সংযুক্ত না, এটা তো ঘুরবে, ও ঘুরবে না এখানে, ঘুরলে তো পরে ব্যাটারির তারটার পেঁচায় যাবে না। এখানে সংযুক্ত না, ও কি করে এখান থেকে এই ব্যাটারি দিয়ে চার্জটা কপারের ব্রাশের মধ্যে দিয়ে যায়। ধরো একটা এই ব্রাশ দিয়ে যখন তোমরা ব্রাশ করো, তখন কি তোমাদের দাঁত মুখতে থাকে না? কিন্তু এই ব্রাশ দিয়ে তো ব্রাশ করা ঠিকই হয়, কাজ হয়ে যায়, কিন্তু দাঁত মুখতে থাকে, দাঁতের সাথে কি ব্রাশ লেগে থাকে? এই যে সেজন্য ব্রাশ এখানে ইউজ করা হয়েছে। বুঝছি। এই ব্রাশ আর ওই ব্রাশ সেম না, তাও বুঝছি তো। তো আসলে এর আগে তোমাদের একটা জিনিস, কোনো বস্তু ঘুরে কেন, ওই জিনিসটা একটু বোঝানো দরকার। দেখি, বুঝাই। ধরো একটা বস্তু আছে, বস্তুটাই বস্তু আর তো এঁকে ফেলতেছি তীর। ধরো একটা বস্তু আছে, বস্তুটার মধ্যে কালার দিয়ে চলে। এখন বস্তুটা কখন ঘুরবে বলতে পারবা? ধরো ওকে যদি আমি এদিক বরাবর একটা বল দিই, দিলাম ওকে বল, ও কি হবে? ও এমনি ধরে সামনে চলে যাবে না? এমনি সামনে চলে যাবে বস্তুটা, পুরো বস্তুটা নিতে পারতেছি না, দুঃখিত। আরে একটা নিলে আরেকটা আসে না। তো বুঝছি তো, যদি আমি এইভাবে বল দিই, ও কি করবে? ও সামনে চলে যাইতে যাবে, সামনেই তো চলে যাবে নাকি? কিন্তু ওকে যদি আমি এইভাবে বল দিই, ধরো ওকে বল দিলাম, এখানে একটা বল দিলাম, এখানে একটা বল দিলাম, তাহলে কি করবে? ও ঘুরবে না? ও এমন করে ঘুরবে না, বুঝি। ওর মধ্যে একটা মোমেন্ট সৃষ্টি হবে। এই জিনিসটাকে কি বলে? মোমেন্ট। ঠিক আছে। আর এই যে বল দিছি, বলটাকে বলা হয় কাপল। ঠিক আছে। কাপেলের কারণে কি সৃষ্টি হয়? মোমেন্ট সৃষ্টি হয় বা ঘূর্ণন সৃষ্টি হয়। তো আসলে দেখি এখানে ঘূর্ণন কেমনে সৃষ্টি হয়। আগে তোমাদেরকে বলি, যখন কারেন্ট আর ম্যাগনেটিক ফিল্ড একসাথে কাজ করে, তখন এখানে একটা ফোর্স সৃষ্টি হয়। এই ফোর্সটা তুমি এই যে বাঁ হাতি নিয়মে তুমি বের করতে পারবা, ফোর্স কোন দিক বরাবর কাজ করবে। তুমি বাম হাত এভাবে ধরবা, ঠিক আছে? বাম হাত এভাবে ধরার পরে তোমার এই যে এটা কি কি বলে, ফার্স্ট আঙ্গুল যেদিকে থাকবে, এটা ধরো ফার্স্ট আঙ্গুল যেদিকে থাকবে সেদিক দিয়ে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। আর এটা হচ্ছে সেন্টার আঙ্গুল। সেন্টার আঙ্গুল ধরো তুমি এটা ধরছো এই তোমার স্ক্রিনের সামনে ধরো, আমিও ধরছি। এখন সেকেন্ড আঙ্গুলটা এই মাঝখানে সেন্টার আঙ্গুল, এটা সেন্টার দিই, এটাকে অন্য নামে ডাকো তোমরা, কিন্তু ধরো এটা সেন্টার, সেন্টার ফিঙ্গার, সেন্টার ফিঙ্গার তোমার দিকে। হুম। তার মানে এই যে ধরো এই জিনিসটা আর কি, এই যে ধরো এটা ধরো তোমার দিকে সেন্টার ফিঙ্গারটা, আর এটা হচ্ছে কি ফার্স্ট ফিঙ্গার। তাহলে কাজ করবে কোন দিক বরাবর? কাজ করবে হবে বুড়া আঙ্গুল বরাবর। বুড়া আঙ্গুলটা কি উপরের দিকে না? ধরো এটা হচ্ছে বুড়া। বাম হাতের, এটা লেউইন্স লেফট হ্যান্ড রুল বলা হয় এটাকে। তো এটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট, এদিকে কাজ করতেছে, এদিক দিয়ে কারেন্ট কাজ করতেছে, কারেন্ট। তাহলে ফোর্সটা কাজ করবে কোন দিক বরাবর? এই দিক বরাবর। বুঝছি। তাহলে চলো মোটরটা বুঝি। মোটরে এখানে দেখো, এখানে আমরা এই দিক বরাবর ম্যাগনেটিক ফিল্ড কাজ করতেছে, হ্যাঁ। আর এই যে দেখো এই দিক বরাবর, এখানে আমরা যখন ব্যাটারিটা অন করব, ধরো অন করলাম,
হ্যাঁ হ্যাঁ, বুঝাবো বুঝাবো। আচ্ছা ঠিক আছে, আসতেছি তারা। তো এই দিক দিয়ে বরাবর কারেন্ট অন করছি। অন করলে এই দিক দিয়ে আই যাবে, আই প্রবাহিত হবে। আর এই দিক দিয়ে তোমার ম্যাগনেটিক মোমেন্ট এম কাজ করতেছে। তাহলে ফোর্সটা কি? ফোর্সটা ভিতর বরাবর যাবে না, তাই তো? নাকি উপর বরাবর যাবে? ভিতর বরাবর যাবে। আবার এদিক দিয়ে সেম জিনিস উপর বরাবর আসবে। তো একদিক দিয়ে ভিতরে যাচ্ছে, আরেক দিক দিয়ে উপরে যাচ্ছে, এখানে একটা রোটেশন সৃষ্টি হবে না? এই রোটেশন সৃষ্টি হওয়ার কারণে কি হবে? এটা ঘুরতে থাকবে ঘুরতে থাকবে। বুঝছি মোটর কিভাবে কাজ করে? আচ্ছা, তাহলে চলো ট্রান্সফরমারের ম্যাথ করি কয়েকটা। হ্যাঁ হ্যাঁ, এই তো বুঝছো, সাবাস। দেখি তো ট্রান্সফরমার ম্যাথ এগুলো পারো কিনা। এগুলো ছোটখাটো ম্যাথ। কোন প্রবাহ এক হলে মুখ্য প্রবাহ কত? মুখ্য প্রবাহের সাথে সম্পর্ক কি? আইএস বাই আইটি সমান কি? এনপি বাই এনএস। এখানে কি? মুখ্য প্রবাহ, তার মানে প্রাইমারি। আইপি সমান কি হবে? এনপি বাই এনএস। না, বাই এনপি। এটা এদিকে আসবে, এটা এদিকে যাবে, কিন্তু আইএস। তাহলে বের করে তো কত আসে? তারাও বের করে ফেলি। হ্যাঁ, ব্যস্তানুপাতিক সম্পর্ক। সাবাস। 7/2। হ্যাঁ ঠিক আছে। 70/20 সমান 7/2 আসবে। ঠিক আছে, দেখা হলো, হয়ে গেল ক। এরপরে খ, মুখ্যকুণ্ডলীর ভোল্টেজ 5 অ্যাম্পিয়ার হলে ট্রান্সফরমারটি গৌণ কুণ্ডলীর ভোল্টেজ কত? এখন তোমাকে দেখো, প্রশ্নে কিন্তু এখানে 5 ভোল্ট বলে দিছে। এটাই 5 ভোল্ট কি এসি কারেন্টের 5 ভোল্ট না ডিসি কারেন্টের 5 ভোল্ট তোমাকে বলছে? এটা কি হবে বলতো? এটা সবসময় এসি কারেন্ট হবে না? এটা তোমাকে বললে না দিলেও কি, এটা এসি কারেন্টই হবে। হ্যাঁ, বুঝছি, এটা এসি কারেন্টই হবে। ঠিক আছে, কারণ ট্রান্সফরমার সবসময় কি এসি কারেন্টে চলে। ঘরটা পারবা না তোমরা? দেখো তো, মুখ্যকুণ্ডলীর ভোল্টেজ হচ্ছে 5, তাহলে এখানে কত হবে? 5 × 70/20 হবে কি হবে না? হ্যাঁ, 35/2 আসবে। 5/2। সাবাস। চলো, গ, ট্রান্সফরমারটি ক্ষমতা কত? এখন আমি দেখছি তোমাদের কোশ্চেন নেওয়ার সময় যে এখানে ক্ষমতা কি করে ওরা, তোমার এই সেকেন্ডারি তড়িৎ প্রবাহ এবং সেকেন্ডারি ভোল্টেজ বের করে, বের করে পরে পি সমান আইএস ইন্টু ভিএস করে। তোমাদের এরকম করলেও হবে, পাওয়ার সমান, কিন্তু পাওয়ার তো সবসময় একই থাকে। পাওয়ার শুরুতে যা শেষেও তো তা। পাওয়ার শুরুতে সমান সমান পাওয়ার শেষে না? হুম, তাহলে বলা যায় কি, পাওয়ার প্রাইমারিতে যা ছিল পাওয়ার সেকেন্ডারিতেও তা। তখন প্রাইমারি তুমি যদি কোনো কিছু, প্রাইমারি যদি তড়িৎ প্রবাহ এবং ভোল্টেজ জানো তাহলেও হবে, সেকেন্ডারি তড়িৎ প্রবাহ ভোল্টেজ জানলেও হবে। ঠিক আছে, তো প্রাইমারি তড়িৎ প্রবাহ, এখানে আইপির মান দেওয়া আছে। আর এটা কিসের মান বের করছি? এটা বের করছি গৌণ কুণ্ডলী। তাহলে ভি এস। তাহলে তুমি এখানে ভিএস দেওয়া আছে, তাহলে
এটাই এটা কত? এটা হচ্ছে ভিপি। তাহলে 5 × 7 পাই সমান সমান কত হবে? 35/2 ওয়াট। সাবাস। তাহলে পি সমান 35/2। ঠিক আছে, বুঝছি। তোমাদের যে কোনো একটা দেওয়া থাকলেই তোমরা বের করতে পারবে। চলো, এখানে একটা অঙ্ক আছে। একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ 60, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ ভি অফ প্রাইমারি দেওয়া 60, এন অফ প্রাইমারি দেওয়া 100, আর তড়িৎ প্রবাহ আই অফ প্রাইমারি দেওয়া 5। গৌণ কুণ্ডলীর প্রবাহ কত? 1.5। তার মানে আই অফ সেকেন্ডারি দেওয়া 1.5। গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কত? এনপি বাই এনএস সমান আইএস বাই আইপি। নাকি তোমার চাইছে কি? আইপি চাইছে না, নাকি আইএস চাইছে? গৌণ কুণ্ডলীর প্রবাহ আর গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা এনএস চাইছে, এনএস। তাহলে এনএস সমান হবে, এনএস সমান এনপি আইপি ডিভাইডেড বাই আইএস। এনপির মান হচ্ছে 100, আইপির মান কত? আইপির মান হচ্ছে 5, আর আইএস এর মান কত? 1.5। তো রাখবে কত? রাখবে উত্তর তো দশমিকে চলে আসে চিত্র। পাক সংখ্যা তো দশমিকে হবে না, তার মানে কোশ্চেনে হয়তো ভুল ছিল। আচ্ছা, সমস্যা নাই। দেখো, মোটরটি চালান, এরপরের কি অঙ্ক? উত্তরে এটা আসলে এটাই দাগাই দিবা, সমস্যা নাই। এটা ছিল ক। এরপরে মোটরটি চালানো সম্ভব হবে কিনা, ট্রান্সফরমারের সাথে 0.5 এইচপির একটা মোটর লাগাই দিছে। 1 এইচপি সমান কত বলতে পারবা? 1 এইচপি সমান কত ওয়াট? আচ্ছা, পারবাস। হ্যাঁ, সাবাস। তাহলে এইখান থেকে পাওয়ার বের করবা। পাওয়ার কত আসে দেখো তো? পাওয়ার আসবে 60 × 5, 5 × 7 ইয়া কি বলি, 5 × 6 = 30। তার মানে 300 ওয়াট। 0.5 এইচপি সমান কত হবে? 446 5, 300। হ্যাঁ, সাবাস। এটা কি? পাওয়ার অফ মোটর। আর এটা কি? পাওয়ার অফ ট্রান্সফরমার। তো ট্রান্সফরমার মোটরের পাওয়ার কি বেশি লাগতেছে না? মোটরের পাওয়ার বেশি না? তাহলে ট্রান্সফরমার কুলাইতে পারবে? কুলাইতে পারবে না। তার মানে কি? চলবে না। চলবে। বুঝছি। চলো পরে আসো, মডেল ফিজিক্স। তখন অপেক্ষা করতেছিলে তুমি। ফার্স্টে হচ্ছে তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা তেজস্ক্রিয়তা হচ্ছে ভারী মৌলের ধর্ম। কি বলছি? অনেক ভারী মৌল যেগুলো আছে ওদের মধ্যে এই ধর্মটা পাওয়া যায় সাধারণত। রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা। ওরা কি করে জানো? ওরা হচ্ছে বিভিন্ন ধরনের কণা এই বিচ্ছুরণ করে, আলফা, বিটা, গামা। কেন বিচ্ছুরণ করে বলতে পারবা? ওরা হচ্ছে ভারী, অনেক ভারী থাকে। তো ভারী থাকার ফলে নিউক্লিয়াসে কি থাকবে? নিউক্লিয়াস নিউক্লিয়াসে সাধারণত কি থাকে বলতো? প্রোটন আর নিউট্রন থাকে না? প্রোটন প্লাস নিউট্রন। যত বেশি ভারী হবে
অথবা যত ধরো পারমাণবিক সংখ্যা বাড়বে, পারমাণবিক সংখ্যা যত বাড়বে, প্রোটন সংখ্যাও তত বাড়বে। বাড়বে কি বাড়বে না? তাহলে নিউক্লিয়াসে প্রোটন গুলো কিন্তু একটা আর একটার সাথে এরকম লেগে থাকে না? লেগে আছে। এখন অনেকগুলো অনেকগুলো পজিটিভ চার্জ একসাথে কেন্দ্রীভূত হয়ে লেগে আছে, ওদেরকে আটকায় রাখে মূলত নিউট্রন। ওদেরকে নিউট্রন আটকায় রাখে। ধরো আটকায় রাখতেছে। হ্যাঁ, তো যতই আটকায় রাখুক, যখন অনেক বেশি হয়ে যাবে, হুম, সাধারণত মানটা মনে হয় 83, 83-র উপরে হইলে তখন কি হয়, ওদের মধ্যে বিকর্ষণ বল একটু বেশি হয়ে যায়। তখন আর একসাথে থাকতে পারে না, তখন কি করে বিভিন্ন ধরনের রেডিও অ্যাক্টিভিটি দেখায়। ওরা বিভিন্ন ধরনের এই কণা বিচ্ছুরণ করে, বিচ্ছুরণ করে আলাদা হয়ে যেতে চায়, ভেঙে যেতে চায়, একসাথে থাকতে পারে না। ওদের শক্তির পরিমাণ বেশি হয়ে যাইলে কি, ওরা স্থিতিশীল হতে যায়। পরমাণু ধর্মই হচ্ছে ওরা স্থিতিশীল অবস্থায় থাকবে। তো স্থিতিশীল হওয়ার জন্য ওরা কি করে, বিভিন্ন ধরনের কণা বিচ্ছুরণ করে। বুঝছি, বিচ্ছুরণ করে ওদের ভর কমায়, ভর কমায় স্থিতিশীল হয়। এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি সাধারণ হিসেবে। চলো আসো অর্ধায়ু নিয়ে আলোচনা করি। অর্ধায়ু কি বলতে পারবা একটু? অর্ধায়ু মানে অর্ধেক বছর। হুম। অর্ধায়ু মানে মনে রাখবা, শুরু, হিসাব গণনা শুরু থেকে। একটা প্রমাণ অর্ধেক পরমাণু শেষ হইতে যে সময় লাগে, একটা পরমাণুর অর্ধেক পরমাণু শেষ হইতে যে সময় লাগে, হ্যাঁ। এখন শেষ হইতে যে সময় লাগে ওইটা হচ্ছে শেষ না, অর্ধেক শেষ হইতে যে সময় লাগে সেটা হচ্ছে ওর অধ্যায়। এখন অর্ধেক শেষ হইতে ওইটা সবসময় কিন্তু ওর অধ্যায় হবে না। গণনার সময়ের থেকে, গণনা যখন শুরু করতেছ, গণনা শুরু হতে, ধরো গণনা শুরুতে ও আছে এন পরিমাণ, যে সময় পর একটা সময় পাস হইলো, ধরো একটা সময় পাস হইলো, ওই টি সময়, টি সময়, টি সময় পর ওর পরিমাণ n/2 আছে, n/2 মানে অর্ধেক হয়েছে। তাহলে এই টি সময়টাকে কি বলবো? অর্ধায়ু বলবো। এখন মজার ব্যাপার কি জানো? এখন আবার যদি টি সময় পর যাও, আবার যদি টি সময় পার করো, তাহলে এর অর্ধেক হবে আবার। তাহলে এর অর্ধেক হলে কি হবে? n/4 হবে। আবার যদি টি সময় যাও, তাহলে এর অর্ধেক হবে, তখন কি হবে? n/8 হবে। আবার যদি টি সময় যাও, তাহলে n/16 হবে। তাহলে বুঝছি কি হয়। ধরো একটা গ্রাফ আঁকাই, চলো। শুরুতে ধরো তোমার কাছে n পরিমাণ আছে, এটা ধরো টি, আর একটু কিছু নেই, ধরো এটা ধরো টি, তাহলে এটা 2t, এটা এরকম এখানে 3t ধরো। ঠিক আছে, মানে প্রত্যেকটার ভিতরে ডিফারেন্স কত? টি সময় করে করে। তাহলে প্রথম টি সময় পরে ও কি হয়ে যাবে? এই পুরাটার অর্ধেক হয়ে যাবে না? এই পুরাটার অর্ধেক মানে এখানে আসবে। পরে টি সময় পরে কি, এই যে এতটুকুর অর্ধেক হবে, এতটুকুর অর্ধেক হবে, তার মানে এতটুকুর অর্ধেক কি এখানে আসবে। পরবর্তী টি সময় পরে এই যে এই দুইটার অর্ধেক হবে, এই দুইটার অর্ধেক, তার মানে কি এখানে আসবে। তো গ্রাফটা কি হয় আসলে? গ্রাফটা হয় আসলে এইভাবে, এইভাবে চলতে থাকে। ঠিক আছে, বুঝছি অর্ধের কনসেপ্ট।
আমাকে খাইতে ডাকতেছে, খাওয়ার পরও সমস্যা নাই। আর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করি আসলে, বুঝবা এগুলো, এগুলো সহজ আছে। চলো দেখি, অঙ্ক দেওয়া আছে, অঙ্কগুলো করতে পারি কিনা দেখি তো। অঙ্কগুলো করতে পারলে তোমরা এমনি ধরো কোনো জিনিস বুঝছি কি বুঝছি নাই, ওইটা বুঝতে পারবা তোমরা দুই ভাবে। হ্যাঁ, এগুলো সামনে হেল্প করবে, এগুলো বলি একটু। দুই ভাবে বুঝতে পারবা। কোনো জিনিস তুমি যদি বুঝে থাকো, তাহলে ওই জিনিসটা তুমি আরেকজনকে বুঝাইতে পারবা। ঠিক আছে? তুমি যদি কোনো জিনিস না বুঝো, তাহলে ওই জিনিসটা তুমি কাউকে বুঝাতেও পারবে না। তো দেখবা যে তোমরা যখন পড়ালেখা করবা, কলেজেও বা ভালো কলেজে পড়বা, নটর ডেমে পড়বা, সেন্ট জোসেফে পড়বা, আরো ভালো ভালো কলেজ আছে ওগুলোতে পড়বা ইনশাল্লাহ। তো ওই সময় পড়া তো হিউজ এইচএসসি তে, এত পড়া পড়ে কাভার করতে পারবে না, কিন্তু এত পড়া বুঝে পড়ার চেষ্টা করবা। ঠিক আছে? বুঝে পড়ার চেষ্টা করলে তুমি কি করবা, তোমার ব্যাচমেটদেরকে বোঝানোর চেষ্টা করবা যে ওকে কি আমি বুঝাইতে পারতেছি, পারলে আমি এই জিনিসটা বুঝছি, ধরে নিবা। আরেকটা হচ্ছে, ওই পড়াটার আওতায় যে টাইপের অঙ্কগুলো আছে, ওই টাইপের অঙ্কগুলো পারতেছি কিনা। শুধু বুঝলেই কিন্তু হবে না, অঙ্কও পারতে হবে আমাদের। ধরো আমি অনেক বুঝলাম, কিন্তু পরীক্ষা হলে যে অঙ্ক পারলাম না, পরীক্ষা হলে আমাকে যাচাই করা হয়তো ওই অঙ্কগুলো দিয়ে। তো আমাদেরকে ওই অঙ্কগুলোও পারতে হবে, বুঝছি? তাহলে চলো দেখি অঙ্কগুলো করে। আর কি, 3 কেজি বাকি থাকলে করে ফেলছো? সাবাস। তেজস্ক্রিয় পদার্থের অধ্যায় 20 দিন, 2 মাস। 2 মাসে কয় দিন দেখো তো? 2 মাস সমান 3 দুগুণে 60 দিন। তার মানে ও ওর অধ্যায় কয়বার পাঠ করতেছে? অর্ধায়ু, অর্ধায়ু পাঠ করতেছে কয়বার? 3বার। 3বার পাঠ করতেছে। তো আমরা কি জানি, প্রথমবার পার করলে কি হবে? এ, প্রথমবার একবার পার করছে ধরো, শর্টে করতেছি অঙ্কটা, একবার পার করলে 6 কেজি হবে। তারপরে আরো 2বার পার করছে, পার করলে কত হবে? 6-এর অর্ধেক, তার মানে 3 কেজি। আবার এই আরেকবার 3বার পার করলে হবে 3-এর অর্ধেক, 1.5 কেজি। বুঝছি অঙ্কটা? দেখো তো বুঝি কিনা। হ্যাঁ, সমস্যা নেই, কিন্তু আমি গেলে তো ক্লাস আর কেউ থাকবে না। আর সমস্যা নেই, বসো বসো, দেখো আর খাও। বুঝছি। তাহলে আসো পরে আরেকটা করি। একটি পদার্থের নমুনায় যে পরিমাণ কার্বন 14 থাকার কথা, তার তুলনায় 1/16 কম আছে। এর অর্ধায়ু যদি এত হয়, তাহলে নমুনার বয়স কত? দেখো তো, 15/16 কম আছে, 15/16 কম আছে। তাহলে আছে কতটুকু? আছে সমান 1, বাংলায় তো লিখছিলাম 1 - 15/16 নাকি, সমান সমান হবে কত? 1/16। তা আমরা ওইখানে দেখছিলাম, মনে আছে? অর্ধায়ু প্রত্যেকবার পার করলে কি 1/2 করে বাড়তেছিল। তো এন বার পার করছে ধরো, তাহলে 1/2 টু দি পাওয়ার এন হবে সমান সমান কত? 1/16 অবশিষ্ট আছে, মানে 1/16। এটাকে তোমরা লগারিদম করে দেখো তো কত আসে। পাওয়ার এন সমান 8×16 তাহলে এন সমান 4। তাহলে অর্ধায়ু কয়বার পার করছে? 4বার পার করছে। এই অর্ধায়ুর বয়স কত? 5730। তাহলে ওর সব মিলিয়ে বয়স কত হবে? বয়স সমান হবে 5730 গুণ 4, যত আসে তত। 5730 ইন্টু 4, আবার কত বছর? 229
0। ঠিক আছে, বুঝছো অঙ্কটা? এত ইয়ার্স। এরপরে অঙ্কটা দেখো। আরে সমস্যা নাই, সমস্যা নাই, খেয়ে আসো, খেয়ে আসো। এই যে 300 গ্রাম ভরের একটি বস্তুর 1/3 তেজস্ক্রিয় পদার্থের তৈরি। পদার্থের অর্ধেক 6 ঘন্টা হলে একদিন পর কি পরিমাণ পদার্থ পাওয়া যাবে? 300 গ্রাম ভরে একটি বস্তুর 1/3 তেজস্ক্রিয় পদার্থ, মানে তেজস্ক্রিয় পদার্থ কত? 300 ইন্টু 1/3 সমান সমান কি 100 গ্রাম। 100 গ্রাম কি তেজস্ক্রিয় পদার্থ। পদার্থের অর্ধেক 6 ঘন্টা হলে একদিন পর কি পরিমাণ পদার্থ অবশিষ্ট পাওয়া যাবে? অর্ধেক হয় 6 ঘন্টায়, একদিনে কয়টা 6 ঘন্টা চাই দেখো তো? একদিন সমান 24 ঘন্টা, 24/6 সমান কত? 4/24। 4 বার অধ্যায় পার করছে। 4 বার অধ্যায় পার করলে কি হবে? ও কতটুকু অবশিষ্ট থাকবে? 1 × 2^4 নাকি? সমান সমান দেখাতে কত আসে? 100/6, 6.25 গ্রাম। 6.25 গ্রাম। তাহলে 300 গ্রামের থেকে এত গ্রাম থাকতে পারে। একটু এটা আবার অন্যভাবে করায়। 300 গ্রাম ছিল, 300 গ্রাম 4 বার অর্ধেক পার করছে। 300 গ্রাম না, ওদের মধ্যে তো তেজস্ক্রিয় ছিল 100 গ্রাম। 100 গ্রাম ছিল না? 100 গ্রাম প্রথমবার পার করে হচ্ছে 50, পরে হয়েছে 25, পরে হচ্ছে 12.5, পরে কত? 6.25। এটা কত? 100 থেকে। আর বাকি যে 200 গ্রাম ছিল, এই যে 200 প্লাস 300, 200 প্লাস 100, এটা কি তেজস্ক্রিয় ছিল? এটা তো নন তেজস্ক্রিয়। তেজস্ক্রিয় না, আর এটা তেজস্ক্রিয়, তার মানে ও চেঞ্জ হবেই না। তাহলে এখন অবশিষ্ট থাকবে কত? অবশিষ্ট থাকবে 200 যোগ 6.25 গ্রাম সমান 206.25 গ্রাম। ঠিক আছে, আচ্ছা চলো, আলফা বিটা গামা রশ্মি কিভাবে কাজ করে একটু দেখি। আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি কারা নির্গমন করে? যারা তেজস্ক্রিয় পদার্থ ওরা নির্গমন করে। আলফা বিটা গামা রশ্মি কিভাবে কাজ করে? আলফা রশ্মি মানে হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস, মনে রাখো। হিলিয়াম নিউক্লিয়াস মানে নিউক্লিয়াসের মধ্যে কি কোনো ইলেকট্রন থাকে? হিলিয়ামের 2টা ইলেকট্রন, তার মানে 2টা ইলেকট্রনই থাকবে না, হিলিয়াম 2+। তার মানে আলফা রশ্মির ভর কত? হিলিয়ামের ভর ভর কত? 4। আলফা রশ্মির ভর কত? হিলিয়ামের ভর যত, হিলিয়ামের ভর 4। আর হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। তার মানে আলফা রশ্মি নির্গমন হচ্ছে মানে কি, ওইখান থেকে 4 ভর কমবে, আর 2 প্রোটন বা পারমাণবিক সংখ্যা 2 কমবে। ঠিক আছে, এরপরে বিটা। বিটা রশ্মি মানে মনে রাখবো হচ্ছে ইলেকট্রন। বিটা মানে কি? ইলেকট্রন। কারণ বিটা উৎপন্ন হয় কিভাবে? বিটা উৎপন্ন হয় নিউট্রন ভেঙে। একটা নিউট্রন ভাঙবে, ভেঙে তোমার প্রোটন প্লাস ইলেকট্রন বানাবে। বানাবে কি বানাবে না? সাথে একটা অ্যান্টি নিউট্রিনো উৎপন্ন করবে।
নিউট্রিনো উৎপন্ন করবে। আর এই ইলেকট্রনটাই হচ্ছে মূলত বিটা। আচ্ছা দেখো তো, এই যখন বিটা কণা ভাঙতেছে, একটা নিউট্রন ভেঙে প্রোটন হচ্ছে, তার মানে ভর সংখ্যার কি কোনো চেঞ্জ হচ্ছে? ধরো একটা পরমাণুতে 5টা প্রোটন ছিল, এরপরে 5টা নিউট্রন ছিল। হুম, ওর ভর কত? ওর ভর 10। এখন একটা বিটা কণা নির্গমন হইলো ধরো এই পরমাণু থেকে, তার মানে কি একটা নিউট্রন ভেঙে একটা প্রোটন আর একটা ইলেকট্রন বানাইছে, ওই ইলেকট্রনটা বিটা কণা, ওই বিটা কণাটা নির্গমন হয়ে গেছে, তার মানে একটা নিউট্রন ভাঙছে, ভেঙে ও 4 হয়েছে। একটা প্রোটন উৎপন্ন করছে না নতুন, ওই প্রোটনটা উৎপন্ন করার ফলে 5 থেকে 6 হয়েছে। ভর কি চেঞ্জ হয়েছে? ভর চেঞ্জ হয় নাই, তার মানে বিটা কণার বেলায় কি ভর চেঞ্জ হয় না। তবে কি প্রোটন p+1 হবে, n-1 হবে। ঠিক আছে, বুঝছি। আর গামা, গামা রশ্মি হচ্ছে কিছুই না, গামা হচ্ছে যে আলফা এবং বিটা কণা যখন নির্গমন হয়, আলফা বিটা নির্গমনের পর পরমাণু অস্থিতিশীল থাকে। পরমাণু ধরো এটা দিয়ে বুঝালাম স্টার, অস্থিতিশীল আছে, পরে ওটা থেকে একটা কি করে, গামা রশ্মি নির্গমন করে, গামা রশ্মি নির্গমন করে অস্থিতিশীল হয়। মানে ওর শক্তি, শক্তি ডিফারেন্স অনেক বেশি থাকে, পরে ওই শক্তিটা নির্গমন করে দেয়। কি আকারে নির্গমন করে? গামা আকারে নির্গমন করে ও কি হয়, স্থিতিশীল হয়। ঠিক আছে, এটা হচ্ছে আলফা বিটা কণা। আলফা, ঠিক আছে। থোরিয়াম নিউক্লিয়াস হতে দুটি আলফা কণা এবং দুটি বিটা কণা নিঃসৃত হলে নতুন মৌলের ভর এবং পারমাণবিক সংখ্যা কত বের করো। পারবো এটা? চলো করি তো। থোরিয়াম, থোরিয়ামের ভর কত দেওয়া? 332 দেওয়া। 300, না সরি 232 দেওয়া। 232। আর পারমাণবিক সংখ্যা কত? 90 দেওয়া। এটা থেকে কি কি গেছে? দুইটা আলফা, -2 আলফা, আর দুইটা বিটা, -2 বিটা, যার ফলে নতুন যে ইয়াটা পাইছি ওইটার ইয়া। তো আলফা কণা একটা যদি চলে যায় তাহলে এখানে 4 কমে, তাহলে দুইটা চলে গেলে এখানে কত কমবে বলো তো? 8 কমবে ভর। আর পারমাণবিক সংখ্যা একটা, একটা চলে গেলে হয় তোমার 2 কমে, কারণ এই যে দেখো আলফা, আলফা মানে কি, আলফা হচ্ছে এখানে 4 আর এখানে হচ্ছে 2। ঠিক আছে, ও দুইটা চলে গেছে এখানে, তার মানে কয়টা কমবে? 4টা কমবে। তাহলে উপরে কমবে 8টা, নিচে কমবে 4টা। তাহলে উপরে হবে 2, 4, আর নিচে হবে কত? এই 4টা কমবে 8, 6। তারপর মানে পাইলাম, ধরো এ পাইলাম। এখানে থেকে কি দুইটা বিটা কণা কমবে, দুইটা বিটা কণা, একটা বিটা কণা কমলে কি হয় দেখো তো? ভর চেঞ্জ হয় না, প্রোটনের সংখ্যা 1 প্লাস হয় আর নিউট্রনের সংখ্যা 1 মাইনাস হবে, কিন্তু ভর চেঞ্জ হবে না। তার মানে ভরের কোনো চেঞ্জ হবে না। এখান থেকে যখন মাইনাস দুইটা বিটা হবে তখন সে কারণ, তার ফলে এটা আসছে। এটা থেকে ধরো দুইটা বিটা গেলে ভর চেঞ্জ হবে না, তার মানে ভর যেটা আছে সেটাই। আর প্রোটনের সংখ্যা কি হবে? প্রোটনের সংখ্যা দুইটা বেড়ে যাবে। তো এটা হচ্ছে বিটা কণা। ঠিক আছে, আর এখানে প্রোটনের সংখ্যা 2 বেড়ে যাবে, 2 বেড়ে গেলে কত হবে? 88।
এই যে এই মৌলটা পাওয়া যায়। এই মৌলটার নাম বি না দিয়ে অন্য কিছু দিয়ে ধরো দিলাম C, C নামে একটা মৌল হয়। এই যে এটা পাওয়া যায়। সি, না সি দিয়ে তো কার্বন হয়ে যায়, সরি। এই ধর এক টাইম ঠিক আছে। চলো, সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর কে বুঝতে চাইছিলে, ও রেকর্ড দেখে নিয়ে চলে গেছে। সেমিকন্ডাক্টর আসলে হচ্ছে অনেকগুলো সিলিকন নিউক্লিয়াস একসাথে থাকলে, সিলিকনের কি, সিলিকনের সিলিকন 14 না, সিলিকন 14 নাকি? তো ইলেকট্রন বিন্যাস করে দেখো তো, 1s2, 2s2, 2p6, 3s2, 3p2 নাকি? 10, 2, 4, 14। তাহলে শেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? 4টা। এখন যাদের শেষ শক্তি স্তরে 4টা ইলেকট্রন, ওরা যদি বিক্রিয়া করতে চায়, তাহলে ওদের 4টা ইলেকট্রন গ্রহণ করে 8টা বানানো লাগবে শেষ শক্তি স্তরকে নিয়ে, অথবা 4টা ইলেকট্রন ত্যাগ করা লাগবে। দুইটাই কিন্তু কঠিন কাজ। 3টা ইলেকট্রন গ্রহণ ত্যাগ সহজ, 4টা ইলেকট্রন গ্রহণ ত্যাগ অনেক কঠিন। তোমার শক্তির ডিফারেন্স অনেক বেশি হয়ে যায়। তো ও কি করবে, ও হচ্ছে এই, ওদেরকে কি করা হয় জানো? ওদেরকে তোমরা, তোমাদের সেমিকন্ডাক্টর হিসেবে ইউজ করা হয়। সেমিকন্ডাক্টর মানে হচ্ছে অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী, ঠিক আছে। এখন এটা ধরো সিলিকন, সিলিকনের 4টা করে, 4টা, এই যে ধরো একটা, দুইটা, তিনটা, 4টা। আর এই 4টা ধরো, এই দুইটা হচ্ছে ও শেয়ার করছে, আর এই দুইটা ও শেয়ার করছে, 4টা। সবারই 4টা করেই থাকে। তো এইভাবে শেয়ার করে সিলিকন থাকে। ওদেরকে, ওদের মধ্যে কি মুক্ত জোর ইলেকট্রন ঘোরাফেরা করার মতো ইলেকট্রন আছে? নাই কিন্তু। তার মানে ওরা কি পরিবাহীরা হিসেবে আচরণ করবে? পরিবাহী হিসেবে আচরণ করবে না। যাদের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে, পরিবাহী কারা? পরিবাহী হচ্ছে মুক্ত ইলেকট্রন থাকতে হবে, মুক্ত ইলেকট্রন থাকতে হবে, ঠিক আছে। মুক্ত ইলেকট্রন থাকতে হবে। এখন সিলিকনের বেলায় মুক্ত ইলেকট্রন আছে, মুক্ত ইলেকট্রন নাই। তো এটাকে কি করা হয়? ডোপিং করা হয়, ভেজাল মিশানো হয়। ভেজাল কিরকম? ধরো এই ত্রিযোজী মৌল মিশানো হয়। ত্রিযোজী মৌল কি হতে পারে? ধরো বোরন ত্রিযোজী মৌল। তখন কি হয়, ধরো এই যে একটা ইলেকট্রন নাই, একটা ইলেকট্রন না থাকলে এখানে একটা প্লাস আকার হয়ে যায় না? এখানে একটা ইলেকট্রন চলে আসবে, এখান থেকে একটা ইলেকট্রন চলে আসলো, তখন ওর ইলেকট্রন চলে গেছে, ও প্লাস আকার হয়ে গেছে, হয়েছে না? এবার এখানে নাই, এখান থেকে একটা ইলেকট্রন চলে আসবে নাকি? এখান থেকে যদি একটা ইলেকট্রন চলে আসে, ও প্লাস আকার হয়ে গেছে। আবার দেখো এই ইলেকট্রনটা নাই, এই ইলেকট্রনটাকে এখান থেকে এখানে চলে আসবে ধরো, এরকমই তো হবে। একটা জায়গায় খালি থাকলে কি ওই জায়গায় আরেকজন চলে আসতে যাবে? আরেকজন চলে আসতেছে, আসার ফলে কি ও আবার প্লাস হয়ে গেছে, এরকম। এই যে এই প্লাসটা যে ছিল, ও যখন চলে আসছে তখন তো আবার নাই, এই প্লাসটা আবার চলে গেছে না? এরকম। আসলে কাহিনী হবে কি, কাহিনী হবে প্লাস প্রথমে থাকবে এখানে, পরে কি, পরে চলে যাবে প্লাসটা, চলে যাবে এখানে, পরে আবার চলে যাবে, আবার চলে যাবে এখানে, আবার চলে যাবে এখানে। এই যে এই প্লাস চলে যাওয়াটাকে বলা হয় হোল মুভিং। এই প্লাস গুলোকে বলা হয় হোল, পজিটিভ হোল, বা কি, পজিটিভ হোল। পজিটিভের এই যে প্লাস, এটা নড়াচড়া করতেছে, তার মানে কি একটা তড়িৎ প্রবাহিত হচ্ছে না? প্লাসের নড়াচড়া হয়তো তড়িৎ প্রবাহ, আর মাইনাসের নড়াচড়া কি ইলেকট্রনের প্রবাহ, তাই না? তার মানে এখানে একটা তড়িৎ প্রবাহের সৃষ্টি হতে পারে। তখন এই যে ডোপিং করার ফলে কি হয়, এখানে একটা তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। তখন ওরা কি পরিবাহী হিসেবে ওদেরকে কাজ করানো সম্ভব হয় এই সময়। তো এখানে প্লাস চলতেছে, তার মানে কি থ্রি দিয়ে আমরা কি করছি, পজিটিভ সেমিকন্ডাক্টর বা পি টাইপ সেমিকন্ডাক্টর বানাইছি।
ঠিক আছে। এখানে ধরো পঞ্চযোজী একটা মৌল লাগাইলাম, পঞ্চযোজী মানে কি আরেকটা ইলেকট্রন বাড়াই দিলাম, ধরো আরেকটা ইলেকট্রন বাড়াই দিলাম, এই যে ইলেকট্রন বাড়াইতেছি। এখন এখানে হচ্ছে 9টা, 9টা কি থাকতে যাবে, ও চলে যাবে এখানে, এখানে যে এখানেও 9টা হয়ে যাবে, ও আবার আরেক জায়গায় চলে যাবে, ওইখানে 9টা হবে, ওইখান থেকে আরেক জায়গায় চলে যাবে, ওইখানেও 9টা হয়ে যাবে, এখান থেকে আরেক জায়গায় এভাবে চলে যাবে। তার মানে কি একটা নেগেটিভ চার্জের মুভমেন্ট হইতে থাকবে না পুরো ইয়াতে। দেখো তো, ফার্স্টে এখানে থাকবে নেগেটিভ, পরে এখানে চলে যাবে, গেল এখানে নেগেটিভ, এখান থেকে এখানে, এখানে নেগেটিভ, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। তো একটা নেগেটিভ চার্জের মুভমেন্ট হইতে থাকবে। তখন কি হবে, পুরোটা একটা মধ্যে কি পরিবাহী হিসেবে কাজ করার ক্ষমতা চলে আসবে। তখন এটা কি একটা নেগেটিভ চার্জের পরিবহন হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করতেছি, পঞ্চজ্যোতি দিয়ে একটা নেগেটিভ টাইপ অর্ধপরিবাহী বানাচ্ছি। ঠিক আছে, অর্ধপরিবাহী বলতে, অর্ধপরিবাহী হচ্ছে এগুলো আর কি। এখন অর্ধপরিবাহীটা বিশেষ ক্ষেত্রে পরিবাহী হিসেবে কাজ করে, ওদেরকে যখন হিট দেওয়া হয়, হিট দিলে পরিবাহী। ঠিক আছে, হিট দিলে পরিবাহী হিসেবে কাজ করে। এখন বুঝছি আসলে। ওকে, ডায়োড, ডায়োড আসলে কি করা হয়, একটা পি টাইপ অর্ধপরিবাহী, আর একটা এন টাইপ অর্ধপরিবাহী, একসাথে করে ডায়োড তৈরি করা হয়। ধরো পি টাইপ, একটা হচ্ছে এন টাইপ। আচ্ছা কি হবে, এখানে হচ্ছে পজিটিভ ঘোরাফেরা করতেছে, এখানে হচ্ছে নেগেটিভ ঘোরাফেরা করতেছে। ঠিক আছে, তখন এদের মধ্যে কি একটা আকর্ষণ হবে না, আকর্ষণ হলে কি হয় পরের চিত্রতে দেখাইছি দেখো। এখানে আকর্ষণ হলে এই যে ইলেকট্রন গুলো এই সাইডে চলে আসতে চাবে। হুম, আর এসে ওই হোলগুলোকে প্রশম করতে চাবে, এই যে হোলকে প্রশম করতে চাবে। তার ফলে এখানে আবার একটু খালি জায়গা সৃষ্টি হবে, খালি জায়গায় এখানে একটা ইলেকট্রনের টান টান সৃষ্টি হবে না, ইলেকট্রনের টান পুশ সৃষ্টি হবে না। তখন যদি আমরা এই যে ব্যাটারি নেগেটিভ প্রান্ত এই দিক দিয়ে যোগ করি, তখন ইলেকট্রন এই দিক দিয়ে সহজেই প্রবাহিত হবে, প্রবাহিত হয়ে কি ইলেকট্রনের প্রবাহ হবে। কিন্তু দেখো তো, পজিটিভের দিক দিয়ে যদি আমরা এই যে নেগেটিভের সাথে যদি পি টাইপ যোগ করি, পি টাইপ যদি যোগ করি নেগেটিভের সাথে, তখন কি এই হোলগুলো এই সাইডে চলে আসবে না, কারণ এই দিক দিয়ে ইলেকট্রন আসতেছে, নেগেটিভ দিয়ে তো ইলেকট্রন যায়। তো ইলেকট্রন এদিক দিয়ে আসতেছে, ও ওকে হোল প্রশম করার জন্য এদিকে চলে আসবে। আর এদিক দিয়ে পজিটিভ আসতেছে, পজিটিভকে প্রশম করার জন্য নেগেটিভ এদিকে চলে আসবে। তার মানে ইলেকট্রন এখানে কি এদিক দিয়ে ব্যারিয়ারটা বেড়ে যাবে না, এদিক দিয়ে কোন প্রবাহ হচ্ছে, মাঝখান দিয়ে কোন প্রবাহ হচ্ছে, কিন্তু এদিক দিয়ে কিন্তু একটা পুশ ছিল, এদিক দিয়ে প্রবাহিত হচ্ছিল। যার ফলে এই যে এদিক দিয়ে ইলেকট্রনের একটা প্রবাহ হয়েছে। ডাইরেক্টলি এইভাবে সিম্বলাইজ করা, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন। তো এটা যদি ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে লাগাই, তাহলে পজিটিভ দিক থেকে তড়িৎ প্রবাহ হবে। তার মানে কি কানেকশন ঠিক আছে, তড়িৎ প্রবাহ হচ্ছে। যদি আমরা লাগাইলাম, তার মানে কি তড়িৎ প্রবাহ হবে না ডায়োডে। এন ও পি, কেন হবে না বুঝছি, এটা যে কথা, এটা একই কথা। তো এখানে এসি কারেন্ট আর ডিসি কারেন্ট নিয়ে আলোচনা করছিলাম, সবার মনে আছে? এসি কারেন্ট কি হচ্ছে, এসি কারেন্ট বারবার দিক পরিবর্তন করে, ও একবার এদিক দিয়ে প্রবাহিত হয়, একবার এদিক দিয়ে প্রবাহিত হয়। যখন ও ধরো এসি কারেন্ট দিলাম, প্রথমে আর কি
তো একবার এই দিক দিয়ে যাবে, একবার এই দিক দিয়ে যাবে, পজিটিভ চার্জ। তো যখন এই দিক দিয়ে যাবে তখন প্রবাহিত হতে পারবে। এসি কারেন্টের গ্রাফ কিরকম দেখেছিলাম? এসি কারেন্টের গ্রাফ হচ্ছে এরকম নাকি? মানে সুন্দর এরকম। কিন্তু যখন এই দিক দিয়ে যাবে তখন কি আর প্রবাহিত হতে পারবে? মানে যখন ঋণাত্মক দিক দিয়ে যাচ্ছে তখন আর প্রবাহিত হইতে পারবে না। তো ডায়োড লাগাই দিলে, ডায়োড যখন লাগাই দিবা তখন এসি কি হয়ে যাবে? এসি আসলে ডিসি কারেন্ট হয়ে যাবে। তখন এই যে যেতে পারবে, কিন্তু ব্যাক দিয়ে কি আর যেতে পারবে? পারবে না। আবার উপর দিয়ে যাবে, আবার মানে সোজা যখন হবে আবার সোজা দিয়ে যাবে, তখন এটা কি ডিসি কারেন্ট হয়ে যাবে। বুঝছি ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। তাহলে আর কি, তাহলে এখানেই শেষ ক্লাস। ডু সামথিং টুডে দ্যাট ইউর ফিউচার সেলফ উইল থ্যাংক ইউ ফর। এটাই তাহলে শেষ করবো। আর তোমাদের বলছিলাম, তোমরা তো কেউ নাই এখন, সেন্ট জোসেফ কলেজ নিয়ে একটু আলোচনা করবো বলছিলাম। চলো স্টার্ট করতে না হবে। দেখো, কলেজ ঢাকার মধ্যে এনডিসি, সেন্ট জোসেফ, এগুলোর গুরুত্ব কেন বেশি? এটা তোমাকে কম্পিটিশন দিবে, কম্পিটিশন দিবে। এটা তোমাকে এনভায়রনমেন্ট দিবে, এনভায়রনমেন্ট দিবে। ঠিক আছে। Competition। তার ফলে কি হবে? তোমার পড়তে ভালো লাগবে, তোমার পড়তে মন চাবে সবসময়, পড়ালেখা নিয়ে থাকতে ভালো লাগবে, পড়ালেখা। ঠিক আছে। তোমাদের ডেইলি কুইজ হবে, ডেইলি কুইজ হয়। এরপরে খুবই হ্যাকটিক একটা জার্নি হবে 2 বছরে, কিন্তু বেস্ট। এই জিনিসটাই তোমরা করে মিস করবে ভার্সিটিতে যে। আর তোমাদের স্বপ্নের ভার্সিটি নিতে সাহায্য করবে, ভার্সিটিতে নিতে সাহায্য করবে। ডেইলি যখন কুইজ দিবা, কুইজের আগের দিন রাত্রে 2টা 3টা পর্যন্ত পড়বা। পরে পরে ঘুমাতে যাবা, ঘুমায় উঠে পরীক্ষা দেবে, 2-3 ঘন্টা ঘুমায় পরীক্ষা দিবে, পরে দেখবে যে কুইজের নাম্বারও ভালো আসে না। তাও তোমার দেখবে যে আলাদা একটা প্রশান্তি কাজ করবে যে না পড়া হয়েছে। নাম্বার ভালো আসে না, মন খারাপ হবে। কিন্তু এই সব মন খারাপ নিয়ে যখন তুমি এইচএসসি পরীক্ষা দিতে বসবা, তখন দেখবে ম্যাজিক হচ্ছে, ম্যাজিক। এইচএসসি পরীক্ষা যখন দিতে বসবা তখন দেখবা যে তোমার রেজাল্ট অনেক ভালো হবে। অনেক ভালো হবে। এই যে এত প্রেসারে থাকলে পরে যে কি আউটকাম হিসেবে রেজাল্টটা অনেক ভালো হবে। আর এডমিশন তো বলার বা অনেক ভালো। তো তোমরা ভালো কলেজে যাও, এই দোয়া করি। ভালো একটা ইউনিভার্সিটিতে যাও, দোয়া করি। আমার জন্য, ভাইয়ের জন্য দোয়া করি। ঠিক আছে।